হাই ফ্রেন্ডস, আশা করি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গিয়েছো আজকের এই ভিডিওতে আমি কি সম্পর্কে কথা বলবো। তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে জানাবো ম্যাকআউটের যে সেমিস্টার এক্সামিনেশন, সেটা অড হোক বা ইভেন হোক, বাট এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে অড সেমিস্টারের জন্য, কিন্তু অ্যাপ্লিকেবল এটা ম্যাকআউটের প্রত্যেকটা সেমিস্টারের জন্যই। তো এই যে সেমিস্টার এক্সামিনেশনে কিভাবে মোটামুটি একটা ট্রিপস এন্ড মানে ট্রিক্স কাজে লাগিয়ে পাস কিভাবে করা যায়, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি তোমাদেরকে বেশ কিছু টিপস দেবো, খুব গুরুত্বপূর্ণ টিপস। তবে হ্যাঁ, ভিডিও শুরুতেই এটা বলে রাখি, এই যে ভিডিওটা এটা শুধুমাত্র হচ্ছে যাদের মেন্টালিটি থাকবে যে শুধুমাত্র পাস করা, তাদের উদ্দেশ্যে। ওকে, কারণ দেখো, প্রথমে তোমাদেরকে বলি, আমাদের এই ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড যে কোনো কলেজে যে কোনো কোর্সে যদি কথা বলি, এখানে মোটামুটি তিন ধরনের ক্যান্ডিডেটকে কিন্তু আমরা দেখতে পাবো। এক, সেটা হচ্ছে যারা টপ করতে এসেছে, মোটামুটি একটা টপার ক্যাটাগরি, যাদের জিপিএ মোটামুটি প্রায় 8+ বা 8.5+ বা 9+ এরকম পেতে চায়, এরকম পাওয়ার জন্য এসেছে, সেরকম একটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে। সেকেন্ড যে ক্যাটাগরি, সেটা হচ্ছে যাদের 60%, মানে ওই 6.75 এর উপরে জিপিএ লাগবে, যেটা মেন কারণ সেটা হচ্ছে এসবিএমসি, অর্থাৎ এসবিএমসি স্কলারশিপটা যেন আমার বেঁচে যায়, এই মতন আমার পড়লেই হবে বা এই মতন নাম্বার পেলেই চলবে। তো এই ক্যাটাগরির একটা ক্যান্ডিডেট থেকে আরেকটা ক্যান্ডিডেট থেকে যাদের এসবিএমসিটা অত মানে প্রায়োরিটি থাকে না, মেন প্রায়োরিটি থাকে ব্যাকলগ যাতে না আছে, মানে অ্যাটলিস্ট যেন পাস মার্কস করে যায়। তো এই একটা ক্যাটাগরি, টোটাল তিন ধরনের ক্যাটাগরি। তো আমি এখানে টপ ক্যাটাগরি নিয়ে তো একদমই কথাবার্তা বলছি না, এই ভিডিওটা তোমাদের জন্য কোনো টিপস বা কোনো ট্রিক্স কোনো কিছু কাজে দেবে না বা কোনো কিছু নেইও, স্রেফ থরলি সমস্ত জিনিস পড়ে যাও, ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, সেই মতন পরীক্ষার খাতায় লিখে আসবে। আর সেকেন্ড যে ক্যাটাগরি, অর্থাৎ এসবিএমসিএম এর রিগার্ডিং, তো তাদেরও এই ভিডিওটা কিছু কিছু হয়তো হেল্পে আসতে পারে। শুধু মার্কসের যে আমি ভাগগুলো যেগুলো বোঝাবো, যে জিনিসগুলো বলবো, সেইখানে তোমাদেরকে +20 ধরতে হবে। আমি যদিও তখনও মাঝে মধ্যে বলে দেবো, বাট তোমাদের জন্য অতটাও কিন্তু অ্যাপ্লিকেবল হবে না এই ভিডিওটা। আমি এই জন্য এটা আগে বলে দিচ্ছি যে তোমাদের জন্য অতটাও অ্যাপ্লিকেবল হবে না, বাট হ্যাঁ, তোমাদেরও কিছুটা কাজে আসতে পারে। আর মেইনলি যেটা ফোকাস, সেটা হচ্ছে আমাদের থার্ড ক্যাটাগরি, অর্থাৎ যাদের শুধুমাত্র পাস মার্কসটা লাগবে পাসিং এর জন্য, তো সেই ক্যাটাগরির জন্য। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। ভিডিওটা লেন্থ হয়তো একটু বড় হতে পারে, বাট খুব ইনফরমেশন দেওয়া থাকবে, খুবই গুরুত্বপূর্ণ হবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে রাখবে, ভবিষ্যতে এরকম আরো অনেক তথ্য এবং আপডেট পাওয়ার জন্য। এবং যদি কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে, সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এছাড়া তোমাদেরকে বলে রাখি, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে তোমরা প্রত্যেককে কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ম্যাকআউট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যাবতীয় রকম যে আপডেট, সেগুলো সর্বপ্রথম পেয়ে যাবে। কিন্তু এর পাশাপাশি যেটা মোস্ট ভাইটাল জিনিস, সেটা হচ্ছে জব রিগার্ডিং যে ইনফরমেশন, লাইক এসএসসি বা ডাব্লিউপিপি বা বড় রেলওয়ের বলো, এই যে সমস্ত জব রিগার্ডিং বিভিন্ন নোটিফিকেশন গুলো, ভ্যাকেন্সিজ গুলো, আপডেট গুলো, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ওই হোয়াটসঅ্যাপ যে চ্যানেল, সেই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। কাজে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবে, তোমাদের এখনো কাজে লাগবে, ভবিষ্যতেও কাজে লাগবে। চ্যানেলটার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রেখেছি। দেখো, মেন টপিকে আসার আগে তোমাদেরকে আর দুটো কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি অলরেডি ম্যাকআউটের যে এক্সামের প্যাটার্ন বা কারিকুলাম, সেটা নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছি, এবং ওটার পাশাপাশি আরো বেশ কিছু মানে টিপস এন্ড ট্রিক্স এর মতো আমি অলরেডি দিয়ে রেখেছিলাম। তো সেগুলো যদি না দেখে থাকো, অবশ্যই কিন্তু দেখে নেবে। ভিডিওগুলোর লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রেখেছি। এবং এর পাশাপাশি এর আগের ভিডিওটাতে আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম যে এক্সামের যে রুলস গুলো, সেইগুলো সম্বন্ধে, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই প্রত্যেককে দেখে নেবে। তার কারণ এখানে আমি বারবার বলছি, প্রত্যেকটা এতদিন ধরে আমরা যেরকম গতানুগতিক ভাবে এক্সাম দিয়ে এসেছি, সেই মতন কিন্তু একদমই না আমাদের এই ম্যাকআউটের সেমিস্টার এক্সামটা। এখানে অনেক কিছু চেঞ্জেস আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো এগুলো না জানলে কিন্তু ভবিষ্যতে তোমাদের মানে একটা ব্যাকলগ আসার বা আরই একটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে বা থাকে প্রবল। তো যে কারণে অবশ্যই কিন্তু রুলসগুলো সম্বন্ধে আগে থেকে অবগত থাকবে। রুলসগুলোর জন্য জানার জন্য অবশ্যই এর আগের ভিডিওটা দেখে নেবে। ওই ভিডিওটার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো। এর পাশাপাশি তোমাদের আরেকটা ডাউট ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে অনেকের মনে হয় যে দাদা, আমার যটা সাবজেক্ট রয়েছে থিওরি সাবজেক্ট, ধরো কারোর 4টে রয়েছে, কারোর 5টা, কারণ এগুলো তো ডিপার্টমেন্ট ওয়াইজ চেঞ্জ হয়। তো যার যটাই থিওরি সাবজেক্ট থাকুক না কেন, আমার সবগুলোতেই ব্যাকলগ এসেছে, তাহলে কি সেটা ইয়ার ল্যাগ? এটা যদি এক কথায় উত্তর দিই, সেটা হচ্ছে না, ওটা ইয়ার ল্যাগ নয়। কারণ ইয়ার ল্যাগ যে ওয়ার্ডটা, এটা কিন্তু প্র্যাকটিক্যাল বা সিজনালের সাথে সম্পর্কিত। থিওরি সাবজেক্টের সাথে ইয়ার ল্যাগের কোনো সম্পর্ক নেই। তাতে তোমার থিওরি সাবজেক্টের একটাতে আসুক বা সবগুলোতে আসুক, তাতেও তোমার ইয়ার ল্যাগ হবে না, সব ব্যাকলগই থাকবে। বাট প্র্যাকটিক্যাল বা সিজনাল সাবজেক্টে যদি তোমার একটাতেও ফেল আছে, তাহলেও কিন্তু সেটা ইয়ার ল্যাগই হবে। তো আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার, যে যার যটাই সাবজেক্ট থাক, সবগুলোতেই যদি সে ফেল করে, মানে থিওরিতে সবগুলোতেই যদি সে ফেল করে, তাহলেও সেটা কিন্তু তার ব্যাকলগই থাকবে, কোনো ইয়ার ল্যাগের ট্রান্সফার হবে না। তবে আমি এখানে তোমাদেরকে বলবো, চেষ্টা করবে যেন ব্যাকলগটা কম আছে, তার কারণ প্রেসারটা তোমাদের নিজেদেরই বাড়বে। তোমার ধরো ফার্স্ট সেমিস্টারে ধরো কারো 4টে সাবজেক্ট, চারটেতেই ব্যাকলগ রয়েছে, তো এই ফার্স্ট সেমিস্টারের এই 4টের ব্যাকলগটা তোমাদেরকে থার্ড সেমিস্টারে ক্লিয়ার করতে হবে। এবার থার্ড সেমিস্টারে ধরো আরো মানে থার্ড সেমিস্টারে 4টে সাবজেক্ট আছে, তখন তোমার কি হবে, তোমার ওই থার্ড সেমিস্টারের যে 4টে, সেই 4টের পাশাপাশি এই ফার্স্ট সেমিস্টারের 4টেরও এক্সাম দিতে হবে, অর্থাৎ তোমাকে তখন টোটাল 8টা সাবজেক্টের এক্সাম দিতে হবে, যেটা কিন্তু অনেকটাই প্রেসার। এবং তখন তোমার ওই মাঝে একদিন করে বা দুদিন করে যে গ্যাপটা তুমি পাবে, সেই গ্যাপটা তখন তুমি পাবে না, কারণ ওই গ্যাপগুলোতে তোমার ব্যাকলগ এক্সামটা ঢুকে থাকবে। তখন তোমার বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই তোমার সেমিস্টার এক্সাম থাকবে, যেটা পড়ার জন্য চাপ হবে এবং সবকিছুরই চাপ হবে। তো আমার রেকমেন্ডেশন থাকবে, চেষ্টা করবে অ্যাটলিস্ট যেন তেন প্রকারে যেন পাসটা যেন করে যাও, যতটা কম ব্যাকলগ আনা যায় ততটা কম আনার চেষ্টা করো। এবার সেটার জন্যই তো আমি টিপস দিচ্ছি, যে যাতে কিভাবে অ্যাটলিস্ট পাস মার্কসটা তুলতে পারো। তো সেগুলোকে কাজে লাগিয়ে দেখবে, যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো জিনিস। তো এটাই আর কি। তো এই গেল কিছু টুকটাক ব্যাপার। এরপর আমি মেন যেটা বলবো, ম্যাকআউটের অডস এন্ড পাসিং টিপস নিয়ে। দেখো, প্রথম তোমাদেরকে আমি ম্যাকআউটের যে আমাদের মানে সেমিস্টারের যে কারিকুলামটা, সেটা যদি তোমাদেরকে বলি, যদিও আগে জানিয়ে দিয়েছি, বাট এখানে হালকা জাস্ট টাচ করতে হবে, তা না হলে আমি জিনিসটাকে তোমাদেরকে সিম্পলিফাই করাতে পারবো না বা বোঝাতে পারবো না। তো গ্রুপ এ তে আমাদের 10টা কোয়েশ্চেন করতে হবে আউট অফ 12। নেক্সট গ্রুপ বি
গ্রুপ বি তে আমাদেরকে 3টে কোশ্চেন করতে হবে আউট অফ 5 এবং দেন গ্রুপ সি তেও আমাদের 3টে কোশ্চেন করতে হবে আউট অফ 5। এখান থেকে আছে টোটাল 10 নাম্বার, ইচ কোশ্চেন মার্কস হচ্ছে 1, এখান থেকে আছে 15 মার্কস কারণ ইচ কোশ্চেন মার্কস হচ্ছে 5, আর এখান থেকে আছে 45 মার্কস কারণ ইচ কোশ্চেন মার্কস হচ্ছে 15। এবার এগুলোতে পার্ট কোশ্চেনও থাকতে পারে, একদম 15 মার্কসের কোশ্চেন সেরকম আসবেই না বলতে গেলে, একটা হলেও পার্ট থাকবে, মানে দুটো পার্টে হলেও কোশ্চেনটা ভাঙা থাকবে, 7+8 হোক বা 3টে পার্টে 5+5+5, মানে পার্ট কোশ্চেন ম্যাক্সিমামটাই থাকবে। ডাইরেক্ট 15 মার্কসের কোশ্চেন সেরকম এখনো আসেনি সেরকম, বা সব ব্রাঞ্চের আসে না, কারণ ওরকম কোশ্চেন হয় না। তো পার্ট ভাবে আসতে পারে, সেটা আলাদা দিক। তো টোটাল হচ্ছে আমাদের 70 নাম্বারে। তো এখন তোমাদের এই যে ম্যাকাউটের সেমিস্টার এক্সামিনেশনটা হবে, এটা হচ্ছে 70 নাম্বার। কিন্তু এই 70 এর মধ্যে অনেকে বলে যে কত পেতে হবে বা পাশের জন্য কত কি লাগবে। 70 এর মধ্যে আলাদা করে কোনো পাসিং মার্কস নেই, এই জিনিসটা আগে তোমাদের ক্লিয়ার করতে হবে। অনেকে বলে 70 এর মধ্যেও পাসিং মার্কস আছে, বাট না, আমাদের ম্যাকাউটের যেটা রুল সেটা হচ্ছে 40% হচ্ছে পাস, ঠিক আছে, 40% হচ্ছে পাসিং মার্কস। তবে এই 40% হচ্ছে 100 এর মধ্যে, অর্থাৎ টোটাল যে আমাদের 70 হচ্ছে এই থিওরি এক্সাম, মানে লিখিত এক্সামটা, আর 30 মার্কস তোমরা আশা করি জানো সিএ এবং অ্যাটেন্ডেন্স, ক্লাস ওয়ার্ক ইত্যাদি ইত্যাদি নিয়ে 5 নাম্বার থাকে, টোটাল 30, সেই 30 এই দুটো যোগ করে 100 এর মধ্যে তোমাদের মার্কশিট আসবে। তো সেই 100 এর 40%, তার মানে হচ্ছে 40, 100 এর 40 তে হচ্ছে তোমাদের পাস। 70 এর মধ্যে আলাদা করে কোনো কিন্তু পাসিং মার্কস নেই। অনেকে বলবে 70 এর মধ্যে 27 বা 28, মানে 70 এর 40% যেটা হয় সেটা পাসিং মার্কস, বাট না, পাস হচ্ছে 100 এর মধ্যে 40 তে। এবার এইখানে তোমাদেরকে ফার্স্ট যেটা থিং সেটা হচ্ছে তোমাদেরকে ক্যালকুলেট করে বার করতে হবে এই 70 এর মধ্যে তোমার কত মার্কস লাগবে। এই জিনিসটাকে প্রথমে তোমাদেরকে আগে ফোকাস থাকতে হবে, মানে বের করতে হবে যে কোন সাবজেক্টে আমার কত লাগবে 70 এর মধ্যে। এবার সেটা কিভাবে ক্যালকুলেট করবে সেটা আমি ছোট্টভাবে বলে দিই। দেখো, এই যে 30 মার্কসটা, এই 30 মার্কসের মধ্যে তুমি কত পাচ্ছ এটাকে মোটামুটি একটা আন্দাজ তোমরা করতে পারবে। কিভাবে? তোমরা একটা সাবজেক্টের আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো XYZ একটা সাবজেক্ট, ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তোমরা ক্যালকুলেটটা করবে আগে। XYZ একটা সাবজেক্ট, সেই সাবজেক্টে ধরো CA1, CA2, CA3, CA4। ফার্স্ট ইয়ারদের যদিও CA4টা হয়নি, 3টে সিএ হয়েছে, বাট আমি যেহেতু শুধু তো ফার্স্ট ইয়ারদের জন্য বলছি না, থার্ড সেম, ফিফথ সেম, সেভেন্থ সেম, যদিও ফিফথ সেভেন্থ এদের কি বলার কিছু নেই, বাট তবুও যদি অনেকে আছে যারা দেখে বা দেখতে চায়, তো মানে এসে পরে কনফিউজড হয়ে আছে সেমিস্টার এক্সামের আগে, তো তাদেরও যাতে কাজে লাগে। তো এখানে ধরো সাবজেক্টটা XYZ সাবজেক্টটা যাও একটা নাম্বার পেয়েছো, ধরো CA1 এ পেয়েছো 22, CA2 তে পেয়েছো হয়তো 21, CA3 তে হয়তো এসেছে 18, CA4 এ এসেছে হয়তো 22 ধরো। ওকে, এবারে এখানে কোন সিএটা যাবে এই নিয়ে অলরেডি জানিয়েছিলাম, বাট এখানে যদি আমি তোমাদেরকে একদম এক কথাই বলি, মানে আমি একটা যদি নিয়ম হিসেবে বলি, অনেকগুলো নিয়ম আছে, সেই হিসাবে কিন্তু অনেক কিছু হতে পারে, তো সেইভাবে তোমরা তোমাদের ক্যালকুলেট করবে। বাট আমি এখানে যেটা মোটামুটি ম্যাক্সিমাম অফ দা কলেজে যেটা হয়ে থাকে সেইভাবে আমি কিন্তু করছি, সেটা হচ্ছে বেস্ট অফ টু সিএ তার অ্যাভারেজ অফ বেস্ট অফ 2 সিএ, অর্থাৎ যে দুটো সিএ তে বেশি মার্কস এসেছে সেই দুটো সিএ এর অ্যাভারেজ। তো এই ক্যান্ডিডেটের এই সাবজেক্টের ক্ষেত্রে কোন দুটোতে বেশি এসেছে? CA1 এবং CA4 দুটোতেই সেম এসেছে 22, এই দুটোই বেশি, তো এই দুটোর অ্যাভারেজ হবে। বাট আমি যদি এটাকে একটু কমিয়ে পড়ে ধরো 20 করে দিলাম, তাহলে কি হলো? আমার বেস্ট অফ সিএ মানে এটা আর এটা, তো তখন এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি অ্যাভারেজ পেয়ে যাবো। তো আমি এখান থেকে যদি ধরি বাই চান্স, মোটামুটি আমি ধরলাম 22 আর এখানে 21, তার মানে ধরো অ্যাভারেজে 21 পয়েন্ট সামথিং আসে, বাট আমি ওটাকে ধরো 22ই ধরলাম, এটা যাও একটা কিছু করে ধরলাম আমি 22 হয়তো পেয়ে। যার যেরকম আছে, প্রত্যেকটা সাবজেক্টই হয়তো এরকম মার্কস নাও থাকতে পারে, কোনো সাবজেক্ট হয়তো প্রত্যেকটা সিএটি আন্ডার 20 আছে, যেমনই থাক বেস্ট অফ 2 যেটা বেস্ট অফ 2, ঠিক আছে, তাতে যদি সমান হয়, এই যে এখানে যদি 22 আমি রাখি, তো তখন আমার এই দুটোর অ্যাভারেজ হবে 22 আর 22 এর অ্যাভারেজ করলে 22ই আসবে। তো এরকম জিনিসটা, মানে যে দুটোতে বেশি মার্কস এসেছে সেই দুটোর অ্যাভারেজ করবে, মানে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটি আসবে সেটিকে ধরলে, ঠিক আছে। এবার যদি 0.5 এ থাকে তাহলে ওটা ওর আগেরটা ধরবে, পরেরটা ধরবে না, আগেরটা। ধরো 21.5 আসছে, তখন ওটা তুমি 21 ধরবে, ওটাকে 22 ধরবে না, ঠিক আছে। বাট আমি এখানে জাস্ট ফর এক্সাম্পল হিসেবে 22 ধরলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা সি এর বার করবে, এমনটা না যে তুমি XYZ সাবজেক্টটার CA1 আর CA4টা তোমার যাচ্ছে, দ্যাট মিন্স বাকি সাবজেক্টগুলো এই দুটোতেই নিয়ে, মানে এই দুটোটাই নিতে হবে এমন কোনো মানে নেই। বাকিগুলোর ক্ষেত্রে কোনোটা হয়তো CA2 এর সাথে CA1টা হতে পারে, কোনোটা হয়তো CA2 এর সাথে CA3 হতে পারে, কোনোটা CA3 এর সাথে CA4টা হতে পারে, যে দুটো তোমার বেশি এসেছে সেই দুটোর অ্যাভারেজ করতে হবে, তাতে যেটা খুশি হতে পারে। তো এইভাবে গেল, আমি ধরলাম এক্সাম্পলের খাতিরে 22 আসছে সিএর থেকে। এবার এটার সাথে তুমি আর 2 নাম্বার যোগ করবে। এটা কিসের জন্য? এটা হচ্ছে 5 মার্কস, যদিও 2 নাম্বার আসে না, 5 মার্কসের মধ্যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 3 বা 4 দেয়, তবু আমি এখানে মিনিমামটা ধরলাম 2, অর্থাৎ 24। দ্যাট মিন্স তুমি 30 এর মধ্যে 24 মার্কস কিন্তু পাচ্ছ, ঠিক আছে, 25। তো এর মানে কি হলো? তুমি অলরেডি 100 এর মধ্যে 24 পেয়ে গিয়েছো, তার মানে আর পাসিং এর জন্য তোমার কত লাগবে? 40 থেকে 24 মাইনাস করে দাও, অর্থাৎ ওই মোটামুটি তোমার আসবে 16 এর মতন, ঠিক আছে। তো 16 এর মতন তোমার কিন্তু মার্কস লাগবে এই 70 এর মধ্যে। তো এই জিনিসটা আগে তোমাকে বার করতে হবে। এইভাবে তুমি আগে লিস্ট করে নেবে যে কোন সাবজেক্টের কত লাগবে। XYZ সাবজেক্টে আমার 16 লাগছে পাসিং এর জন্য, ABC সাবজেক্টটার কত লাগছে বার করে নিলে হয়তো হতে পারে 20 লাগছে। তারপরে ধরো PQR একটা সাবজেক্ট, ধরো এই সাবজেক্টটার কত লাগছে, হয়তো দেখা গেল এই সাবজেক্টটার 17 মার্কস চাইছে, এরকম করে প্রত্যেকটা সাবজেক্টে তুমি বার করে নেবে। অনেক কোনো সাবজেক্ট হয়তো হতেও পারে হয়তো 24 মার্কস লাগছে, যাই লাগুক না কেন এই জিনিসটাকে আগে তোমরা ক্যালকুলেট করে বার করে নেবে যে কত লাগছে, ঠিক আছে। গেল, এবার এখানে আমি বলে দিই এটা হচ্ছে শুধু পাসিং এর জন্য। এবার সেকেন্ড ক্যাটাগরি যে ক্যান্ডিডেট ছিল, অর্থাৎ যাদের SBM সেমটা এম, তাদেরকে কিন্তু এখানে এটা 40 থেকে বিয়োগ করলে হবে না। এইভাবে তো তোমরা মার্কসটা বার করবে, কিন্তু এখানে তোমরা 40 না বার করে এটা তোমাদেরকে করতে হবে 60, কারণ SBM সেম এর জন্য 60% নাম্বার লাগে, যদিও ওটা ওভারঅল, বাট তুমি যদি পার সাবজেক্টে 60 না ফোকাস করো, তোমার কিভাবে এভারেজ 60% হবে? হবে না। তাই তোমাদেরকে 60 টাকা পার সাবজেক্টে ধরে চলতে হবে। তো তার মানে তোমাদেরকে ধরতে হবে তোমাদের 60 তে পাস, 40 তে না, যেহেতু তোমাদের মেইন উদ্দেশ্য SBM সেম। তো তোমাদের ক্ষেত্রে এটা হয়তো আরো 20 এক্সট্রা লাগবে, মানে ধরো
36। সেইভাবে তোমরা এইভাবে লিস্টটাতে ওই মার্কস গুলো বসাবে, যেহেতু তোমাদের পাসিং মার্কস এখানে ধরতে হবে 60। তো এইভাবে তোমরা সাজালে এই একটা মার্কস তোমরা পেয়ে গেলে। ওকে, এরপর আমি আবার ক্লিন করে পরে আমি এই জিনিসগুলোকে নিয়ে এরপর আমি ডিসকাসটা করছি। তো দেখো আমি এখানে ধরলাম 20 মার্কস লাগবে, মানে ওইদিকে 30 এর মধ্যে যেটা মানে 30 এর মধ্যে 20 পেয়েছো আর 20 লাগবে ফর পাস। এসবিএমসিএম এর জন্য এটা লাগবে 40। ঠিক আছে, আমি এখানে ওই ব্যাপারটাকে আর আনছি না, তোমরা এরপরে ওটার সাথে রিলেট করতে যাবে। আমি 20টা দিয়ে বলবো, কারণ আমি যেহেতু এটা ভিডিওটা বানাচ্ছি পাসিং টিপস, পাসিং 40 তো সেটার পরিপ্রেক্ষিতে বলছি। তো 20 আমার ধরা লাগবে। এরপরে তোমাকে যেটা মেইন ফার্স্টে ফোকাস করতে হবে গ্রুপ এ তে। গ্রুপ এ তে কি আছে, 10টা কোশ্চেন আছে, এমসিকিউ পার কোশ্চেন 1 মার্কস। এখান থেকে তুমি কটা লিখতে পারছো সেটাকে আগে তুমি দেখে নিলে। ঠিক আছে, সেটা আগে তুমি দেখে নিলে। এবার এখানে কি রকম, হয়তো একটা কোশ্চেন পড়েছে সেটা হয়তো তুমি বেশ মানে জিনিসটা জানো, বাট কনসেপ্টটা ক্লিয়ার না থাকার জন্য যেটা লিখে এসেছো সেটা তুমি বেশ মানে কনফিডেন্টের সাথে না যে একদম পাবোই পাবো, একটা কনফিউশন যে না আমি মোটামুটি লিখেছি, নাম্বার আশা করি দিয়ে দেবে। এই যে এইরকম টাইপের যদি কোশ্চেন হয় সেগুলোকে তোমাকে কাউন্টিং আনা চলবে না, ভাবতে হবে ওটা তুমি জিরো পেয়েছো, ওটা তুমি ভুল লিখে এসেছো, এটা তোমাকে ভাবতে হবে। একদম প্রপার অ্যান্সার দিয়ে এসেছো কতগুলো কোশ্চেনে সেটা আগে তুমি এখান থেকে বের করবে। ঠিক আছে, আমি ফর এক্সাম্পল হয়তো ধরলাম গ্রুপ এ থেকে একটা ক্যান্ডিডেট সে হয়তো 4 নাম্বার 4টে ঠিক করে এসেছে, মানে একদম কনফিডেন্টের সাথে 4টে লিখে এসেছে, বাকি আরো হয়তো অ্যান্সার দিয়ে এসেছে বাট কনফিউজ আছে। এবার সেগুলো ঠিকঠাক হলে বা টিচারের ভালো লাগলে সে হয়তো নাম্বার দিল, সেটা তো এক্সট্রা বেনিফিট, বাট মিনিমামটা এখানে ধরে ধরে তোমাকে যেতে হবে। তো আমি ধরলাম এখানে 4 পেয়েছো গ্রুপ এ থেকে। ঠিক আছে, হয়ে গেল, তার মানে 20 থেকে 4 বাদ চলে গেল আমাদের গ্রুপ এ স্বরূপ। ঠিক আছে, মাইনাস হয়ে গেল, অর্থাৎ আর কত লাগবে, আর 16 লাগবে। নেক্সট এবার আসবে হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি, এই দুটো। এখানে গ্রুপ বি তে টোটাল মার্কস কত আছে 15 আর এখানে আছে 45। তো এই দুটো মিলিয়ে টোটাল কত নাম্বার আছে, এখানে আছে তোমাদের 60। দ্যাট মিন্স তোমাকে আর 60 এর মধ্যে 16 নাম্বার তোমাকে তুলতে হবে। ঠিক আছে, এবার এইটাকে তুমি তোমার মতন করে ডিস্ট্রিবিউট করবে। ফার্স্টে দেখে নিলে কোন ধারের কোশ্চেন গুলো পারছো, একদম ফুল কোশ্চেন পারছো কোনটা। গ্রুপ বি এর হয়তো একটা 5 নাম্বারের কোশ্চেন যেটা ফুল তুমি পারবে, সেখানে 5 এ 5 কিন্তু ধরবে না। তুমি যতই ভালো লিখো, বড় লিখো, একদম 5 নাম্বারের কোশ্চেন 1.5 পাতা লিখে দিয়েছো, তাও সেটা 5 এ 5 ধরবে না। কত ধরবে, 4 ধরবে। যদি এক পাতা লিখে আসো বা মোটামুটি একটা কনফিউশনের সাথে লিখে দিয়ে আসো, সেটাকে 3 ধরবে। এইভাবে ধরবে, মিনিমামটা ধরবে। বেশি পেলে সেটা তোমার এক্সট্রা বেনিফিট, বাট তোমাকে এখানে হিসাবের খাতিরে মিনিমামটা ধরতে হবে। ওকে, তো এখানে তুমি যেভাবে যেভাবে পেলে, হয়তো 15 এর মধ্যে থেকে এখানে হয়তো হাফ পেলে, 6 কি 7 পেলে, দ্যাট মিন্স আর এখান থেকে তোমাকে আর 10 পেতে হবে যদি 16 হয়ে থাকে। বাট এখানে আরেকটা জিনিস, তোমাদেরকে এইটা হিসাবের জন্য 20 পেলে, বাট এখানে 20 না ধরে তোমাদেরকে আরো সুবিধার্থে 25 ধরতে হবে। ঠিক আছে, কারণ কোন ধার থেকে কত কি মাইনাস হয়ে যাবে, বা আদৌ তোমার ওইদিকে 30 এর মধ্যে থেকে ওই হিসাবে তোমাদের কলেজ হয়তো ওইটা করেনি, এমনটাও হতে পারে, হয়তো 4টের অ্যাভারেজ করেছে, তখন কমে যাবে, যে কারণে তোমাকে এখানে 25 ধরতে হবে। বাট 20 হিসাবে হয়, মানে ও সিএতে ওইভাবেই হয়, কিন্তু তবুও তো বলা যায় না 25 ধরলে ধরো। আমি যদি এটাকে আরো একটু চেঞ্জ করে দিই, কারণ আমার এটা এই মাত্র মনে পড়লো, যেহেতু বাসিং এর জন্য বলছে, সেহেতু একদম মানে কি বলবো, মানে বর্ডারটাকে ধরে ধরে না যাওয়াটাই বেটার, তার থেকে একটু বেশি রাখাটাই আমার মনে হলো যে ওটাই বেটার হবে, তো এইভাবেই করবে। তো এখানে গেল 21 নাম্বার। ঠিক আছে, তার মানে তোমার এখান থেকে 4 বিয়োগ গেল। ঠিক আছে, মানে এখানে তোমাকে 60 এর মধ্যে আর 21 পেতে হবে। ঠিক আছে, 60 এর মধ্যে আর 21। এবার এখান থেকে ধরো 6-7 নাম্বার গেল, তাহলে 6-7 নাম্বার এখান থেকে বিয়োগ করে দিলে 7 নাম্বার যদি হয় মোটামুটি ধরো 14-15 মতন তোমাকে পেতে হবে এই 45 থেকে। তো যেগুলো মোটামুটি ইজি। এবার এইখানে যে কোশ্চেন গুলো সেগুলোর বিষয় বলবো। তো আশা করছি এই পোর্শনটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি, যে কিভাবে মার্কস গুলোকে মাথায় রাখতে রাখতে যেতে হবে। যেদিন যেটা এক্সাম, ওই যে খাতায় নোট ডাউন করে নিতে বললাম কোনটাতে কততে পাসিং মার্কস, ওখানে সবাইতে কিন্তু +5 করে আরো অ্যাড করে নিও। ঠিক আছে, আমি ওটা মিস্টেক করে গেলাম, সবগুলোতে +5 অ্যাড করে নিও। ঠিক আছে, কারণ 5 এক্সট্রা ধরে রাখবে, তো +5 অ্যাড করে নিও। তো ওই লিস্টটাকে তৈরি করে রেখো, ওই লিস্টটা তৈরি করে রেখে যেদিন যেটা এক্সাম সেটাকে মাথায় সেট করে নিয়েছো যে আমার এই সাবজেক্টটাতে 70 এর মধ্যে আমার এত লাগবে, এটাকে নিয়ে মেন্টালিটি নিয়ে যাবে। দেন গ্রুপ এ তে কনফার্ম হয়ে যাবে কতগুলো এক্স্যাক্টলি কালেক্ট করতে পারছো, যতগুলো কালেক্ট করলে ওই যে যেটা মাথাতে সেট করে নিয়েছিলে যে এত পেতে হবে, ওখান থেকে ওটা মাইনাস করে কত আর লাগছে সেটাকে তুমি একটা মানে মোটামুটি মাথায় মনে রেখে দিলে যে আমার আর এত লাগবে, সেটাকে নিয়ে এবার তোমাদেরকে ঘাটাঘাটিটা করতে হবে। এবার এই গ্রুপ বি আর গ্রুপ সি এইখানে বেশ কিছু লেখার টিপস আছে, কারণ এগুলো যেহেতু ব্রড কোশ্চেন, এইখানে তো তুমি ঠিক লিখলে নাম্বার পাবে, না লিখলে 0 পাবে, সেই জন্য ওটারটা কিছু নেই। ওখানে তুমি 10টা যদি কেউ নাও পারো, যটা পারলে অ্যাটেন্ড করে এলে। কিন্তু গ্রুপ বি আর গ্রুপ সি তে এইখানে হচ্ছে তোমাদের মেন খেলা। কিরকম, তোমাদের এইখানেতে কোনো রকম কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসা চলবে না। এটা আমি মুছে দিচ্ছি, তার কারণ এই জিনিসটা আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই দুটো গ্রুপেতে তিনটে তিনটে করে যে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে বলেছে, আউট অফ 5 তিনটে করেই অ্যাটেম্প্ট করবেই করবে, তাতে তুমি পারো বা না পারো। পারলেও তো অবভিয়াসলি করবে, না পারলেও 3টে অ্যাটেম্প্ট করতে হবে। এবারে বলবে যে না পারলে কি করে অ্যাটেম্প্ট করবো, ওইখানেই হচ্ছে মেন ট্রিক্সটা। সেটা কি, প্রথম হচ্ছে যেগুলো পারবে সেটার বিষয় বলি। তোমাদের 5 নাম্বারের যদি কোশ্চেন হয়, সেগুলো অনেক সময় দেখবে 2 + 2 + 1 বা হয়তো 3 + 2 এরকম ভাবে পার্ট থাকতে পারে। ঠিক আছে, তো ওটা একটা গেল। 15 মার্কসের ক্ষেত্রে অনেক সময় হয়তো 5 + 5 + 5 বা অনেক সময় 7 + 8, অনেক সময় হয়তো 4টে পার্টেও থাকতে পারে। ঠিক আছে, যত পার্ট কোশ্চেন হবে তত সেগুলোকে অ্যাটেন্ডটা করার চেষ্টা করবে। হ্যাঁ, অবভিয়াসলি যদি হয়তো এমনটা হয়তো হতে পারে, এরকম পার্ট কোশ্চেন আছে দুটো, বাকিগুলো সব ফুল 5 মার্কসের আছে, তুমি এই ফুল 5 মার্কসের গুলোই তুমি পারবে, তিনটেই পারবে, তখন অবভিয়াসলি এই দুটোকে বাদ দিয়ে ওই দুটোই অ্যাটেন্ড করবে। বা হয়তো দেখা গেল 3টে পারলে না, দুটো পারলে, ফুল 5 মার্কসের দুটো পারবে, তো তখন ওই ফুল 5 মার্কসের গুলো অ্যাটেন্ড করবে। বাট যদি না পারো, তা মোটামুটি একটা কনফিউজ থাকে যে এই 5 নাম্বারটা মোটামুটি লিখতে পারবো, কিন্তু অতটাও আসবে না, বা লেখাটা লিখতে পারবো না, বড় করে ইলাবোরেট করতে পারবো না জিনিসটাকে, তখন তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে পার্ট কোশ্চেন গুলোতে। কারণ কি, যদি ফুল 5 মার্কসের হয় সেখানে তোমাকে মোটামুটি 1 থেকে 1.5 পাতার কিন্তু তোমাকে লিখতেই হবে। ঠিক আছে, 1
থেকে 1.5 পেজে লিখতেই হবে, কিন্তু সেটাই যদি তুমি 2 নম্বরের একটা অ্যাটেম্প করো, সেখানে অবভিয়াসলি তোমাকে মোটামুটি হাফ পেজ লিখলেই তোমার চলে যাবে, হাফ পেজ বা তারও একটু কম। 3 নম্বরের হলে হাফ পেজ থেকে একটু বেশি চলে যাবে। তো আর সেই রকম ভাবে ওই টপিকটাকে ইলাবোরেট মোটামুটি করা যায়। একটা টপিককে 1.5 পাতা ইলাবোরেট করে লেখা আর হাফ পাতা ইলাবোরেট করে লেখা অনেকটা ডিফারেন্স, ঠিক আছে? তো যে কারণে মেন কথা হচ্ছে পার্ট কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ ওইখানে নাম্বারটা তুলনামূলক বেশি আছে। আর তোমাদের মেন এখানে উদ্দেশ্য কি, মাথায় রাখতে হবে আমার নাম্বার কিভাবে আসবে সেটাই। তো মানে যেভাবে এই জিনিসটা যাতে মেকআপ হয়ে যায়, এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেই কারণে তোমাদের এখানে পার্ট কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে হবে। প্রথমে যেগুলো পারবে সেগুলো অ্যাটেন্ড করলে, তাতে সেটা পার্ট হোক বা নর্মাল হোক, কিভাবে কি খাতাটা সাজাবে ওটাও আমি বলে দেবো, কারণ ওটাও কিন্তু খুব ভাইটাল জিনিস। কারণ ওখানেও যদি কিছু মিস্টেক হয়, ভুল হয়, আরে কিন্তু আসতে পারে। তাই এমনটা না যে শুধু এটা দেখে চলে গেলে, ভিডিওটা এক্সিট করে গেলে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ খাতা সাজানোটা নিয়েও বলবো, ওখানে অনেক কিছু নিয়ম আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো পার্ট কোশ্চেন গুলো যদি পারো, পার্টগুলো করবে। মেন কথা যতগুলো পারবে আগে করে নিলে, কারণ কি তোমার ক্যালকুলেশনটা তো ঠিক রেখে দিতে হবে। তুমি যতগুলো পারলে, ধরো এখানে দুটো 5 নম্বরের পেরে গেলে, তাহলে 5 5 10 এখানে পেয়ে গেলে, তার মানে এখান থেকে আরো 10 বিয়োগ করে 11 হলো। 15 নম্বরের থেকে হয়তো তুমি একটা 15 নম্বরের ফুল কোশ্চেন পেয়ে গেলে, তো তোমার প্লাস মাইনাস 15, মানে তোমার একদম অনেকটাই চলে গেল, মাইনাসের নাম্বার চলে গেল। দ্যাট মিন্স তোমার পাসিং মার্কস পেরিয়ে গেছে। তখন তোমাকে আরো তো আর চাপ নিয়ে লাভ নেই, তখন তুমি রিল্যাক্সে বাকি কোশ্চেনগুলো অ্যাটেম্প করবে। অ্যাটেম্প কিন্তু করবে, এমনটা না যে তুমি পেরিয়ে গেলে মানে আর করবে না অ্যাটেম্প, এমনটা না। তিনটাই অ্যাটেম্প করবে। পেরিয়ে গেলে তো কি হয়েছে, ভালো হয়েছে, তো তোমার জিপিএ পয়েন্টটা উপর দিকে উঠে যাবে, একটু বাড়বে, গ্রেড পয়েন্টটা মানে যেটা পার্সেন্টেজ বাড়বে, সেটা তো ভালো জিনিস। তো অ্যাটেম্প অবশ্যই করবে, কিন্তু মেন কথা হচ্ছে প্রথমে যতগুলো পারবে সব অ্যাটেম্প করে নেবে। এরপরে তোমাদের আসবে হচ্ছে যেগুলো পারবে না। এবার আমি এখানে ধরো এক্সাম্পল ধরলাম, একটা এক্সাম্পল দিয়ে এবারে বোঝাতে হবে, তা না হলে জিনিসটা তো ক্লিয়ার করা যাবে না। এই জিনিসটাকে এবার আমি মুছে দিচ্ছি, কারণ পাসিং এর এইটার জন্য আমি মানে যেটুকু বলা সেটুকু বলে দিয়েছি, আশা করি বুঝেও গিয়েছো। তো এবার এখানে ধরো একটা ক্যান্ডিডেট সেই গ্রুপ বি থেকে দুটো কোশ্চেন পেরেছে, একটা পারেনি, অর্থাৎ তার কাছে রিমেইনিং এখনো কতগুলো কোশ্চেন রয়েছে, 3টে। তার মানে তাকে আর 3টের মধ্যে একটা করতে হবে। আর গ্রুপ সি তে ধরো সেই ক্যান্ডিডেটটা একটা পেরেছে আর দুটো পারেনি, দ্যাট মিন্স তার কাছে কিন্তু এখনো 4টে কোশ্চেন আছে, 4টের মধ্যে দুটো করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কেস কন্ডিশন, যে এরকমটা হয়েছে, সে গ্রুপ বি থেকে দুটো পেরেছে যেমন হোক লিখেছে, আর এখান থেকে একটি 15 নম্বরে পেরেছে, সেটা হতে পারে ফুল 15 মার্কসের, হতে পারে পার্ট কোশ্চেন, আমার জানা দরকার নেই, সে পেরেছে মানে হয়ে গেছে, তার কাজ মিটে গেছে। এবার তাতে যদি ওই দুটোতেই এই দুটো আর এই 3টে কোশ্চেনই তার যদি পাসিং মার্কস পেয়ে যায়, তাহলে তো ভালো জিনিস। যদি না পেরোয়, তার তবে এরপরে যে জিনিসটা বলবো এটা কাজে আসবে। সেটা ফার্স্ট হচ্ছে তোমাদের ওই পার্ট কোশ্চেনগুলো অ্যাটেম্প করার চেষ্টা করলে, ঠিক আছে? এবারে এইখানে কিছু টিপস আছে, এটাই হচ্ছে মেন টিপস, যদি মানে যাদের এখনো পাসিং মার্কসটা আসেনি বা পেরোয়নি তাদের জন্য। কি, এইখানে তোমরা চেষ্টা করবে এই যে 3টে কোশ্চেন বা এখানে এই যে 4টে কোশ্চেন, এই 4টে কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনগুলোকে তুমি মানে মোটামুটি জানো, কোশ্চেনটা হয়তো যেটা পড়েছে সেটা জানো না, বাট যে টপিকটা পড়েছে টপিকটা নিয়ে তুমি জানো, মানে ক্লিয়ার আছে, বাট যেটা পড়েছে সেটা তুমি জানো। এমন অনেক সময় হয়, হয়তো কোশ্চেনে জানতে চেয়েছে, এখানে হয়তো পার্ট কোশ্চেনে যে 2 নম্বরে যে এই জিনিসটা কখন হয়, হোয়েন জানতে চেয়েছে, বাট তুমি সেটা হোয়েনটা জানো না, হোয়াই হয় মানে কেন হয় এই জিনিসটা জানো, বা হয়তো ওই জিনিসটা কি আবিষ্কার করেছে বা কোথা থেকে শব্দটা এসেছে, বা এই সকল জিনিস মানে যেটা কোশ্চেনে পড়েছে সেইটা তুমি জানো না, ওই টপিকটা নিয়ে তুমি অন্য একটা যদি কোশ্চেন পড়তো সেটা তুমি লিখতে পারতে, এরকম যদি হয় তখন সেই কোশ্চেনটাকে অ্যাটেম্প করবে, ঠিক আছে? এই যে ধরো এখানে 3টে কোশ্চেন আছে, 3টে কোশ্চেনের মধ্যে 1 2 3 যে কোশ্চেনটা তুমি ওই রকম টাইপের হলেও পারবে, মানে অন্য কোশ্চেনটা যেটা পড়েছে সেটা পারছো না, বাট ওই টপিকটার অন্য কিছু জানো, কিন্তু বাকি দুটোর কিছুই জানো না, এরকম ক্ষেত্রে ওই যেটাটা তুমি জানো সেইটার দাগ নাম্বারটা দেবে, দিয়ে তুমি যে ওইটা টপিকটা নিয়ে যেটা জানো সেইটাকে লিখে দিয়ে আসবে, এবং যত নাম্বারের কোশ্চেন সেই মতো করে লিখে দিয়ে আসবে, যতটা বড় করে লেখা যায় ততটা বড় করে লিখে দিয়ে আসবে। কথাটা বোঝা গেল? যে রিমেইনিং কোশ্চেনের মধ্যে দেখবে যে কোনটা টপিকটা নিয়ে তুমি জানো, কোশ্চেন যাই পড়ুক না কেন, কোনটা টপিকটা তুমি জানো, যে টপিকটি জানো সেই কোশ্চেনটিকে অ্যাটেম্প করবে এবং সেই টপিকটা নিয়ে তুমি যা জানো সেটা লিখে দিয়ে আসবে। ধরো এখানে হয়তো 3+2 আছে, ঠিক আছে? তুমি এই দুটোরই কিছু কিছু করে জানো, মানে যে কোশ্চেনটা পড়েছে, তো তুমি 3 নম্বরের মতো হাফ পেজের একটু বেশি লিখলে, আর 2 নম্বরের জন্য হাফ পেজ বা হাফ পেজের থেকে একটু কমের মতো তুমি লিখলে, তাহলে কি হলো, তুমি এই 3 নাম্বার থেকে মোটামুটি 1 বা 2 পেয়ে যেতে পারো, এবং এখান থেকেও 1 নাম্বার পেয়ে যেতে পারো। এটা আসে, টিচাররা দেয়, কারণ তুমি যেটা লিখে আসছো সেটা তো ভুল না, কোশ্চেনে পড়েছে অন্য জিনিস, বাট তুমি যেটা লিখে দিয়েছো ঠিক লিখে দিয়েছো, অবভিয়াসলি ঠিকটাই কিন্তু লিখবে, মানে এমনটা না তুমিও কনফিউজ, সেরকম হলে লিখো না। যেটাতে তুমি টপিকটা নিয়ে কনফিডেন্সের সাথে যেটা লিখে আসতে পারবে সেটাতে অ্যাটেম্প করলে, তো 1 2 নাম্বার পেয়ে গেলে, তো আমি এখান থেকে ধরলাম 5 এর মধ্যে থেকে 2 চলে এলো। এই যে 2টা ছেড়ে দেওয়ার থেকে এই 2টা তো তোমার জন্য বেনিফিট, কারণ তোমার পাসিং মার্কস এখন লাগবে, সেই জন্য হচ্ছে এটা টিক্স। সেম জিনিস এটার ক্ষেত্রে 4টে যে কোশ্চেন, 4টের মধ্যে যে কোশ্চেনগুলোতে, যে পার্ট কোশ্চেনগুলোতে তুমি কোশ্চেনটার অ্যান্সারটা জানো, মানে অন্য অ্যান্সার জানো, যেটা পড়েছে সেটা জানো না, ওই টপিকটা নিয়ে অন্য কিছু লিখতে পারবে, তখন সেম জিনিস ওটাটাও সেই দাগ নাম্বারটা দিয়ে সেই কোশ্চেনটা অ্যাটেম্প করে তুমি যেটা জানো সেটা তুমি লিখে দিয়ে আসবে, এবং যতটা বড় করে লেখা যায় ততটা বড় করে লিখে দিয়ে আসবে। এতে কি হবে, 1 2 নাম্বার হলেও পেয়ে যাবে, তোমার ওই 1 2 নাম্বারটাই তোমার বেনিফিট দেবে পাসিং এর জন্য। ওকে, আমি এই কারণেই বললাম যে এটা টপার বা এসবিএম সেম যারা চাইছে তাদের জন্য এইগুলো কাজে দেবে না, কারণ তাদের এই 1 2 নাম্বার নিয়ে কিছু হবে না, তাদেরকে প্রপার ওয়েতেই লিখতে হবে, তা নাহলে তাদের মার্কস আসবে না, সেই জন্যই বললাম। তো যাই হোক, এটা গেল ব্যাপার। এরপরে আবার কন্ডিশন তোমরা বলতেই পারো যে দাদা এখানে এই যে 3টে কোশ্চেন গ্রুপ বি এর ক্ষেত্রে, 3টের মধ্যে থেকে আমাকে একটা করতে হবে, তো আমি এই যেভাবে বললে আমি হয়তো ওই 3টেই জানি না, টপিকটা আমি শুনিনি, 3টে কোশ্চেনে যে জিনিসগুলো জানতে চাইছে বা যে টপিকটা নিয়ে বলতে বলেছে আমি টপিকটাই জানি না, আমি শুনিনি কখনো, না হতেই পারে, না হওয়ার কিছু নেই। তখন কি করবে, তখন তুমি কি করবে, তুমি এই যে সাবজেক্ট এক্স ওয়াই জেড সাবজেক্টের যে পরীক্ষা দিতে গেছো, একটা কোনো পার্টিকুলার টপিককে তো তুমি পড়ে গেছো ভালো করে, যেটা মনে হয়েছে তোমার মনে হয়েছে যে এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে পরীক্ষায়, বেশ বড় করে পড়ে গেছো, নিশ্চয়ই তো পড়ে যাবে, এমনটা তো না যে সবাই ওই যেমন একটা পড়ে চলে গেলে। একটা দুটো কোশ্চেন এমন আছে তোমরা সেগুলোকে খুব ভালো করে প্রিপেয়ার করে গেছো, হয়তো টিচার বলেছে এটা খুব ইম্পর্টেন্ট, সাজেশন হিসেবে দিচ্ছি পড়তে পারে, সেটাকে ভালো করে রেডি করে নিয়ে গেছো, এরকম তো থাকবে একটা দুটো কোশ্চেন, সেই কোশ্চেনটাকে তুমি এখানে লিখে দেবে, যে কোনো একটা দাগ নাম্বার দেবে, যে 3টে কোশ্চেন পারোনি, হয়তো হতে পারে সেটা হয়তো 2 এর দাগ পারোনি, 4 এর দাগ পারোনি আর 5 এর দাগ পারোনি, এখানের মধ্যে থেকে যে কোনো একটা দাগ নাম্বার তুমি দেবে, দিয়ে পরে সেই কোশ্চেনটাকে তুমি লিখবে,
যদি 5 নাম্বারের আন্ডারের হয় গ্রুপ বি এর, সেই কোশ্চেনটাকে ছোট করে লিখবে। এবার দুরকম লিখবে, এমনটা না যে মানে এটার ক্ষেত্রে সেম জিনিসটাই অ্যাপ্লিকেবল। এখানেও তাই, যে 4টে কোশ্চেন, সেই 4টের মধ্যে থেকে তুমি একদমই জানো না, 4টেরই কোনো সেই টপিক নিয়ে লিখতে পারবে না। এখানেও সেম জিনিস, তুমি যেটি পড়ে এসেছো বড় করে সেইটাই তুমি লিখবে, যে কোনো একটা দাগ নাম্বার দিয়ে তুমি সেই জিনিসটা লিখে আসবে। ওতে কি হলো, 1-2 নাম্বার হলো তুমি ওটাতে পেয়ে যাবে, কারণ তুমি যেটা লিখে দিয়েছো ভুল তো লেখোনি, ঠিকই লিখেছো, এমনটা পড়েনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওটার জন্য টিচার কিন্তু অনেক সময় 1-2 নাম্বার দিয়ে দেয়, তো সেটা তোমার কাজে লেগে যাবে। তো যে কারণে দুটো গ্রুপের ক্ষেত্রেই কিন্তু সেম জিনিস। প্রথম তোমাদেরকে দেখতে হবে যেগুলো পারলে না তার মধ্যে থেকে কোনটা টপিকটা রিগার্ডিং তুমি লিখতে পারবে। যদি লিখতে পারো সেই কোশ্চেনটা অ্যাটেম্প করে সেই টপিকটা রিগার্ডিং লিখবে। বাই চান্স এমন হলো যে তুমি হয়তো সেই তিনটেই জানো না, বা 4টে কোশ্চেনে 4টেই জানো না, কিন্তু এখনো লিখতে হবে দুটো বা 3টের মধ্যে একটা লিখতে হবে, তখন লাস্ট অপশন তুমি যেটা ভালো করে প্রিপেয়ার করে এসেছিলে সেইটাকে লিখবে। তো এবারে হয়তো দেখা গেলো তুমি একটা কোশ্চেন কি 3 জায়গায় লিখবে, ওটা করো না, তুমি ডিফারেন্ট লিখবে। গ্রুপ বি তে একটা করতে হবে, তুমি যে কোনো একটা দাগ নাম্বার দিলে, দিয়ে পরে তুমি যেটা জানো সেটা লিখে দিলে, মানে অন্য টপিক টোটালি ডিফারেন্ট, তুমি যেটা প্রিপেয়ার করে এসেছিলে সেটা লিখে দিলে। গ্রুপ সি এর ক্ষেত্রে হয়তো 4টে আছে, তুমি হয়তো 2 এর জায়গাটা পারোনি, মানে কিছু পারোনি, যে কোনো একটা দাগ নাম্বার দিলে অন্য একটা কোশ্চেন লিখবে যেটা তুমি ভালো করে প্রিপেয়ার করে এসেছিলে। এটা কিন্তু না, এটাকে দুবার রিপিট করো না, এখানে অন্য আরেকটা কোশ্চেন যেটাকে তুমি ভালো করে প্রিপেয়ার করে এসেছিলে। একটাকে তো নিশ্চয়ই তুমি ভালো করে প্রিপেয়ার করোনি, অ্যাটলিস্ট দুটো বা 3টেকে তুমি ভালো করে প্রিপেয়ার করে এসেছিলে, সেই 2-3টেকে এই গ্রুপ বি বা গ্রুপ সি হিসাবে চালিয়ে লিখে দেবে। তো এই হচ্ছে লাস্ট ওয়ে, ঠিক আছে। এর বাইরে আর কিছু বলার কিছু নেই, কারণ এর থেকেও যে এইভাবেও যদি তোমার পাসিং মার্কস না আসে তাহলে আর কিছু করার নেই, কারণ এটাই হচ্ছে মানে লাস্ট অপশন। তো সেই জন্য বলবো অ্যাটলিস্ট 2-3টে কোশ্চেন্স কিন্তু তোমরা ভালো করে প্রিপেয়ার করে যাও, কারণ লাস্ট অপশন হিসাবে এইগুলো এইভাবে হলো যাতে অ্যান্সার লিখে দিয়ে আসতে পারো, সেটা যাতে অপশনসটা তোমার কাছে খোলা থাকে, সেই জন্য 2-3টে কোশ্চেন এমন ভাবে প্রিপেয়ার হয়ে যাও যাতে যদি পড়ে তাহলে তো তোমার সোনায় সোহাগা, একদম পুরো লিখে দিয়ে গেলে ফুল ছাকা নাম্বার পেয়ে গেলে। বাট যদি না পড়ে তখন যাতে তোমার ওইভাবে হলো লিখতে পারো, কাজে যেন আসে, 1-2 নাম্বারের জন্য যাতে কাজে আসে, সেই জন্য ভালো করে প্রিপেয়ার করে যাবে। মানে এমনটা নয় 1-2 নাম্বার কাজে আসবে বলে আমি অল্প অল্প পড়বো, হাফ পাতার মতন পড়বো, এমনটা না, তুমি ফুল পড়বে, কারণ ফুল না পড়লে তোমার তখন ওই 1.5 পাতাতে তুমি হয়তো 1 নাম্বার পাবে কি 2 নাম্বার পাবে, কিন্তু তোমার মেন মানে চাওয়া হচ্ছে 1-2 নাম্বার, সেটার জন্য তোমাকে তখন অত বড় লিখতে হবে, কারণ তুমি তো অন্য কোশ্চেনের অ্যান্সার লিখছো, এত তো সুবিধা পাবে না যে তুমি অন্য কোশ্চেনের অ্যান্সার লিখছো, এত বড় লিখছো, মানে তোমার এত এত নাম্বার লাগবে, এটা তো পসিবল নয় না। তো সেই জন্য তো এই গেল ব্যাপার। আশা করি পাসিং এর টিপস নিয়ে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার। এরপরে লাস্ট যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে খাতাটার ব্যাপারে, খাতা সাজানোর ব্যাপারে। তো ধরো এইরকম একটা সিট দিল, 23 পাতা সম্ভবত সিটটা দেবে, সব মানে স্টেপল করা থাকবে, স্টেপল না সরি সুতো দিয়ে মনে হয় বাঁধার মতন থাকে, আর রুলড থাকবে, মানে লাইন টানা থাকবে, আনরুলড কিন্তু না। তো পেজটা যেটা দেবে, ফার্স্ট যে পেজটা থাকবে, ফার্স্ট পেজটাকে কিন্তু খুব ভালো করে ফিল করবে, অন্তত 5 থেকে 10 মিনিট টাইম নেবে ফার্স্ট পেজটাকে ফিল করার জন্য, কারণ ফার্স্ট পেজে যদি ভুল কিছু করো, কাটাকুটি যদি হয়, সেই ক্ষেত্রে সেই খাতাটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, বাতিল মিন্স আরে আসতে পারে, বা সেই খাতাটা বাতিল হয়ে গেলে ব্যাকলগ আসতে পারে, তো বাতিল কিন্তু হয়ে যেতে পারে। যে কারণে তোমরা অতি অবশ্যই খুব সময় নিয়ে নিয়ে কিন্তু ফার্স্ট পেজটাকে ফিল করবে। প্রত্যেকটা জিনিস যেটা তোমার কনফিউজ লাগছে, বিশেষ করে ফার্স্ট সেমদের জন্য নতুন তো তোমরা ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করে জিনিসটাকে ফিল করবে, ফিল করে জিজ্ঞাসা করো না যে স্যার এটা ঠিক লিখলাম কি, এটা না, আগে জিজ্ঞাসা করবে, যেটা কনফিউশন লাগছে জিজ্ঞাসা করে দেন তুমি সেটাকে ফিল করবে, বাট কেয়ারফুলি ফিল করবে, কোনো রকম কোনো কিন্তু মানে ভুলভাল কিন্তু করবে না, তা না হলে আলটিমেটলি তোমাদের লস হতে পারে। অনেকে আছে যারা হয়তো 5-10 মিনিট না করে তাড়াহুড়ো করে করলো, সে একদম পুরো ভালো করে পুরো একদম 70-এর মধ্যে 50-55 নাম্বার লিখে দিয়েছে, কিন্তু ওই ফার্স্ট পেজটা ঠিকঠাক না লেখার জন্য তার ব্যাকলগ চলে আসতেই পারে, কিছু করার নেই। সেই কারণে বলছি 5-10 মিনিট টাইম যাক, কিন্তু ফার্স্ট পেজটাকে খুব কেয়ারফুলি ধ্যান দিয়ে কিন্তু ফার্স্ট পেজটাকে ফিল করবে। এটা গেল ফার্স্ট। নেক্সট যে কথা সেটা হচ্ছে ফুল এন্টায়ার অ্যান্সার শিটটার জন্য কোনো জায়গাতে কোনো পেজেতে আঁকাবুকি কোনো দাগ বা কোনো কিছু টানবে না, বিশেষ করে ফার্স্ট পেজে এবং বাকি যে পেজগুলোর প্রত্যেকটা দেখবে মাথাতে একটা করে কিউআর কোড থাকবে, প্রত্যেকটা পেজে ওই কিউআর কোডগুলো কোনো রকম কোনো দাগ বা যেমনটা হয় একটা হয়তো কোশ্চেন পাচ্ছ না, বসে আছো, আমরা যেরকম করি ওই জিনিসগুলোর উপরে এমনি 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 করে ঘর 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 করি, যে জিনিস একদম কিন্তু করবে না, তা না হলে খাতা কিন্তু বাতিল আসতে পারে, আরে আসতে পারে। আর আরে আসা মানে আগের ভিডিওতে তো বলেইছি তোমাকে কৈফিয়ত দিতে হবে যে তুমি কেন করেছো। তো এবারে যুক্তি ঠিকঠাক লাগলে ঠিক আছে, না হলে ব্যাকলগ। তো এগুলো কিন্তু একদম করবে না, এন্টায়ার অ্যান্সার শিট জুড়ে কোনো কিন্তু এরকম আঁকাবুকি করবে না। আর ফার্স্ট পেজে তো একদমই আঁকাবুকি না, বাকিগুলোতে তুমি নিচের পোর্শনটাতে আঁকাবুকি করো, কোনো চাপ নেই, বাট কিউআর কোডগুলো যেন ঠিক থাকে। ওকে, এটা গেল সেকেন্ড থিং। নেক্সট হচ্ছে তোমার কোনো পেজ ছিঁড়ে নিয়ে এসো না, অ্যান্সার শিট যেন গোটাই থাকে, পেজ যেন না ছিঁড়লে কিন্তু ওটা তোমার মানে অনেক হ্যারাসমেন্ট তোমাকে হতে পারে, ঠিক আছে। তো কোনো রকম ছিঁড়বে না যে অনেকগুলো পেজ আমার লাগলো না ছিঁড়ে নিয়ে চলে যায়, একদম কিন্তু না। অ্যান্সার শিট 23টা পেজের না কতগুলো থাকে, সে অতগুলোই যেন পেজ থাকে, ঠিক আছে। এই ব্যাপার আর সেরকম বলার কিছু নেই। খাতাটা সাজানোর ব্যাপারটা এবারে বলি, ওটাই মেন খুব ভাইটাল জিনিস। তো খাতা সাজানোটার ব্যাপারে হচ্ছে তোমরা এখানে আগে তোমরা এটুকু জানো কি জানো না আমি জানি না, প্রত্যেকটা খাতা কিন্তু তোমাদের অনলাইনে চেক হয়, ঠিক আছে। এগুলো কিন্তু ফিজিক্যালি চেক হয় না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেমন কি হয় খাতাগুলো অন্যান্য জায়গায় টিচারদের কাছে যায়, তারা ফিজিক্যালি চেক করে, এখানে কিন্তু এমনটা না, টিচার অন্যরাই চেক করে, বাট অনলাইনে হয়। ম্যাকাউটের একটা পোর্টাল আছে ডিভিএস পোর্টাল বলে, সেই পোর্টালেতে চেক হয় খাতাগুলো। প্রত্যেকটা খাতাকে তোমরা এক্সাম দিয়ে চলে এলে কলেজের এন্ড থেকে প্রত্যেকটা খাতাকে স্ক্যান করে ডিভিএস পোর্টাল আপলোড করতে হবে, এবং পরবর্তীতে একটা একটা টিচার তারা একটা করে লট তুলে হয়তো 100টা 150টা 200টা করে খাতা একসাথে তারা নিল, অনলাইনে কিন্তু চেক হয়, টিক মার্ক দেয় অনলাইনে, মার্কস বসায় অনলাইনে, টোটাল সব যোগ করে অনলাইনে যোগ করে পরে ফাইনাল মার্কসটাও অনলাইনে সাবমিট করতে, পুরোটা অনলাইনে হয়। এবার তুমি ভাবো তাদের পেজ উল্টাতে হয় অনলাইনে, মানে নেক্সট করে যেতে। এবারে তুমি ভাবো তুমি যদি হয়তো গ্রুপ এর কয়েকটা কোশ্চেন 5টা কোশ্চেন অ্যাটেম্প করলে, ঠিক আছে, করলে তারপরের পেজে আছে তোমার গ্রুপ সি এর একটা কোশ্চেন, তারপরে আবার গ্রুপ এ দুটো কোশ্চেন, তারপর আবার গ্রুপ বি এর দুটো কোশ্চেন, দিয়ে আবার গ্রুপ সি এর একটা কোশ্চেন, এরকম যদি করো টিচারের কতটা মানে অসুবিধা হবে, ওই অসুবিধা হলে তোমার নাম্বারটাতেও কিন্তু তিনি অসুবিধা করে দেবে, ঠিক আছে। তো যে কারণে গ্রুপ এ দেন গ্রুপ বি দেন গ্রুপ সি এইভাবেই করবে। এবারে বলবে তাহলে পাতা মানে আমি তো চাইলে মানে আমি তখন চাইলেও আমি গ্রুপ সিটাকে আগে অ্যাটেম্প করতে পারবো না, আমাকে প্রপার ওয়েতে আগে গ্রুপ বি কমপ্লিট করতেই হবে, তারপরেই গ্রুপ সি করতে পারবো, বাট এমনটা না, এখানেও তোমাদেরকে একটু স্মার্টলি খেলতে হবে। কিরকম, তুমি খাতা ফার্স্ট পেজ ফিল করলে,
এই ধার থেকে লিখতে শুরু করতে হয়। এই ধারটাতে দেখবে ইনস্ট্রাকশন থাকবে, এখান থেকে শুরু করলে এখানে গ্রুপ এ, এই পেজটা আর এই পেজটা গ্রুপ এ এর জন্য রাখবে, ঠিক আছে। দেন এখান থেকে গ্রুপ বি শুরু করবে। গ্রুপ বি শুরু করলে গ্রুপ বি এর জন্য, গ্রুপ বি তে তোমাদের 3টে কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, 3টে কোশ্চেনের জন্য 5টা পেজ তুমি ফাঁকা রাখবে। এইভাবে 5টা পেজ ফাঁকা রাখবে, 1 2 3 4 5টা পেজ হয়ে গেল। এই পেজ থেকে তুমি গ্রুপ সি শুরু করবে। এবার গ্রুপ সি এর জন্য তার এরপরে যেহেতু আর কোনো গ্রুপ নেই, এটার জন্য আর পেজে রাখার কোনো ব্যাপার থাকছে না। এইভাবে রাখবে যদি কেউ গ্রুপ সিটাকে আগে অ্যাটেম্প করতে চাও তাদের জন্য। যারা নর্মালি করে যাবে তাদের জন্য তো গ্রুপ এ ফার্স্ট অ্যাটেম্প করলে যতগুলো পারলে বাকি ফাঁকা রইলো, এখান থেকে গ্রুপ বি শুরু করবে এধার থেকে। তার কারণ কি, অনেক সময় এমন হয় তুমি হয়তো 10টায় লিখে দিয়েছো, অ্যান্সার করে দিয়েছো, একটা পেজই ধরে গেছে, তুমি ওই জন্য নেক্সট পেজ থেকে গ্রুপ বি করতে শুরু করে দিয়েছো এখান থেকে। এমনটা করলে কি হলো, তুমি হয়তো কোনো একটা কোশ্চেন চেঞ্জ করতে হলো, মানে ওটা ঠিকঠাক লেখাটা হয়নি, কেটে পরে তুমি যদি লিখতে পারো সেটার জন্য একটা পেজ ফাঁকা রাখতে বলছি। ওকে, গ্রুপ বি, এবার হয়তো গ্রুপ বি তে তুমি একটি কোশ্চেন এখন অ্যাটেম্প করবে, তো একটি কোশ্চেন তুমি অ্যাটেম্প করলে, করার পর দেখলে যে কতটা লাগলো, তোমার হয়তো একটা পেজের মধ্যে একটা কোশ্চেন কমপ্লিট, তখন আর বাকি আর 4টে পেজ ফাঁকা না রেখে 3টে পেজ ফাঁকা রাখলেই চলবে। কারণ তুমি যদি পারতে তাহলে ওটা রানিং ওয়েতেই লিখে দিতে, তুমি পারলে না, দ্যাট মিন্স কি তুমি ওইভাবে ট্রিক্স হিসেবে তুমি কাজে লাগাবে, তখন অত পেজ লাগে না, ফাঁকা রাখতে হয় না। যদি পারো একদম কন্টিনিউ লিখে যাবে, বাট না পারলে তখন আর অতটা করে পেজ ফাঁকা রেখো না। এটা গেল সেকেন্ড থিং। গ্রুপ সি এর ক্ষেত্রে তো কিছু বলার নেই। নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের যে পেজ ফাঁকা নিয়ে, ধরো এমন হয়তো হলো ফাঁকা রেখেছিলে, পরে এরকম ভাবে যেমন হোক, সে অন্য কোশ্চেন লিখলে হোক বা টপিক রিগার্ডিং যা জেনেছো লিখেছো, যেমন ভাবে ফিল করেছো, কিন্তু তারপরও দেখা গেলো মাঝে হয়তো গ্রুপ বি এর জন্য একটা পেজ এক্সট্রা রয়ে গেল, ঠিক আছে। তুমি যতগুলো পেজ ফাঁকা রেখেছিলে তার মধ্যে থেকে সবগুলো ফিল হয়ে গেছে, কিন্তু মাঝের আরেকটি পেজ ফিল হয়নি, একটুকুনো লেখা নাই। তখন কি করবে, তখন সেই পেজটার মোটামুটি নিচ দিকটাতে একটা বড় বড় করে কিন্তু পিটিও লিখে দেবে। এটা যদি না লেখো, অনেক সময় কিন্তু এই পেজ ফাঁকাটার জন্য তোমার আড়ে আসতে পারে, যে তুমি তখন তোমাকে কৈফিয়ত দিতে হবে পেজটা কেন ফাঁকা রেখেছো। তো সেই কারণে তুমি পিটিওটা লিখে দেবে যে পরের পাতাতে আছে, প্লিজ টার্ন ওভার। তো এটা লিখলেও মোটামুটি একটা রিল্যাক্স। হ্যাঁ, এবার যদি তোমার হয়তো এই পেজটার একদম উপরে 2 লাইন বা 3 লাইন হলো লিখেছো, তাহলে আর এই পিটিওটা না লিখলেও চলবে। এবার চাইলে তুমি প্রত্যেকটা পেজে তো পিটিও লিখতে পারো, একদম কোণাতে ছোট্ট ছোট্ট করে পিটিও লিখতে পারো, সেটা আলাদা ব্যাপার। বাট ফাঁকা পেজ, ফুল ফাঁকা পেজেতে পিটিও বড় বড় করে একটু পিটিও কিন্তু লিখবে। ওকে, তো এটা গেল থিং। আর গ্রুপ এতে যতগুলো পারবে করবে, যতগুলো পারবে না করার দরকার নেই। গ্রুপ এতে কিন্তু কোশ্চেন লিখতে যাবে না, ওখানে অনেক টাইম নষ্ট হয়, অনেক টাইম নষ্ট হয় ওখানে বসে বসে ধরে, কারণ সেই তো এক্সাম শুরু, একটা বেশ পুরো ফুল এনার্জি থাকে, ধরে হয়তো অ্যান্সার লিখতে শুরু করেছে। তো কোনো প্রয়োজন নেই, যেমন লিখবে একদম মানে নিজের মতো করে লিখে যাবে, শুধু অ্যান্সার লিখবে, কোনো কোশ্চেন লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট অ্যান্সারটুকু লিখে যাবে। আর যতগুলো পারবে ততগুলো অ্যাটেম্প করবে, কারণ ওখানে ওই মোটামুটি একটা লিখেও সেরকম লাভ হয় না, কারণ ঠিক লিখলে তবেই 1 নাম্বার, নাহলে 0। বাট গ্রুপ বি আর গ্রুপ সি তে তিনটাই অ্যাটেম্প করবে, পারলেও অ্যাটেম্প করবে, না পারলেও অ্যাটেম্প করবে। না পারলে কিভাবে গিয়ে অ্যাটেম্প করবে বলে দিলাম, দুটো পদ্ধতি। ফার্স্ট পদ্ধতি, চেষ্টা করবে যেটা পড়েছে সেই টপিক রিগার্ডিং লেখার, যতটুকু পারবে লিখবে, যতটা বেশি করে লেখা যায় লিখবে। বাট বাই চান্স এমন কেসে হয়তো হলো যে তুমি কোনো কিছুই জানো না, বাকি যতগুলো আর রয়েছে তার মধ্যে থেকে একটা হোক দুটো করতে হবে, কোনোটাই জানো না, তখন লাস্ট অপশন যেটা তুমি ভালো করে প্রিপেয়ার করে দিলে সেটাকে লিখে দিয়ে আসতে হবে, যে কোনো একটা দাগ নাম্বার দিয়ে। তো এই গেল আমাদের ব্যাকআউটের সেমিস্টার এক্সামের পাসিং টিপস এন্ড ট্রিক্স। তবে হ্যাঁ, এত কিছুর পরেও অনেক সময় ব্যাক আসতে পারে, কারণ আমরা সবাই পড়ছি ম্যাকআউট ইউনিভার্সিটিতে, এখানে অনেক কিছুই পসিবল হয়। এখানে কেউ বিরাট ভালো কিছু লিখেও ব্যাকলগ আসতে পারে, হয়তো সে একদম ফুল কনফিডেন্টের সাথে 70-এর মধ্যে 40 পাবে, 70-এর মধ্যেই 40 পাবে, তাও তার দেখা গেল রেজাল্ট আসে ব্যাকলগ আসে হয়। অনেক আছে এক্সাম্পল এরকম, আবার এমন অনেক এক্সাম্পল আছে যারা হয়তো এক্সামের খাতায় বেশি কিছু লেখেইনি, হয়তো শুধু জাস্ট কোশ্চেনগুলোকে টুকে দিয়ে এসেছে কিন্তু পাস করে গেছে, এমনও অনেক এক্সাম্পল আছে। তো এত কিছু করেও যে পাস করবে এমনটাও কোনো মানে কিছু নেই। একটা যদি এক্সাম্পল বলি, আমার একটা ফ্রেন্ড, তার যখন রেজাল্ট বেরিয়েছিল ফেল মানে বিলো 40, সে পেয়েছে বিলো 40, কিন্তু সে রিভিউ করতে দিয়েছিল, পিপিআর এর পর তার মার্কস এসেছে 70+। বুঝতে পারছো কিরকম অবস্থা। যদিও এটার অনেক ব্যাপার স্যাপার আছে, এখানে অনেক ব্যাপার আছে, এসবিএমসিএম এর সাথে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো বলাটা ঠিক হবে না। আই থিঙ্ক অনেকে বুঝতে পারবে, কারণ এসবিএমসিএম এর রিনিউয়ালের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে যে কোনো ব্যাকলগ থাকা চলবে না, তারপরে থাকে যে 60% এর অ্যাভাব। তো যদি কোনো একটা সাবজেক্টেও যদি ব্যাকলগ আছে একটা ক্যান্ডিডেট, তাহলে সে আর এসবিএমসিএম পেলো না, এবং শুধু পেলো না মানে এন্টায়ার কোর্স জুড়ে পেলো না, কারণ হয়তো এখন ফার্স্ট সেম চলছে, সে সেকেন্ড ইয়ারে আর কিন্তু রিনিউয়াল করাতে পারবে না। দ্যাট মিন্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ 3টে বছরই আর স্কলারশিপ পাবে না, অর্থাৎ তার 1,80,000 গেল, যারা মানে টেকনিক্যাল কোর্স করছো, বিটেক বা বিফার্ম তাদের ক্ষেত্রে। তো এই জন্য যাতে স্কলারশিপটা না পাও, সেই জন্য অনেক সময় কিন্তু ব্যাকলগ আসে, মানে একটা হলো তো আসবে, তুমি যত ভালো লেখো একটা হলো তো হয়তো চলে এলো, ঠিক আছে। তো কারণ ওটা ওই যে বললাম কিছু অনেক মানে ইয়ের ব্যাপার থাকে, যে কারণে এগুলো হয়। তো এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, তো এগুলো কিছু করার নেই, ওটা পুরোটাই ভাগ্যের উপর ডিপেন্ড করছে, লাখ খারাপ থাকলে কিছু করার নেই। ব্যাক এসবিএমসিএম স্কলারশিপ রিগার্ডিং আরেকটা অনেকে ডাউট থাকে, যেটা আমার ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে, মানে এক কথায় ফার্স্ট ইয়ারে কোনো একটা ব্যাকলগ ছিল, যেটার জন্য আমি সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করাতে পারলাম না, মানে যখন সেকেন্ড ইয়ারে উঠছি তখন রিনিউয়াল করাতে পারলাম না, কারণ এসবিএমসিএম এর রুলসে আছে যে কোনো ব্যাকলগ থাকা চলবে না। বাট আমি তো এই ফার্স্ট ইয়ারের যে ব্যাকলগটা, এটা তো আমি সেকেন্ড ইয়ারে ক্লিয়ার করতে হয়, তো তখন ধরো আমার বাই চান্স ক্লিয়ার হয়ে গেল, এবং সেকেন্ড ইয়ারের যে থার্ড সেম বা ফোর্থ সেম এই দুটো সেমিস্টারের মধ্যে কোনো ব্যাকলগ এলো না, আর আগেরগুলো ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে কি আমি থার্ড ইয়ারের সময় রিনিউয়াল করাতে পারবো? তো অ্যান্সার হচ্ছে না। এসবিএমসিএম স্কলারশিপ যদি একবার বন্ধ হয়ে যায়, সেটা এন্টায়ার কোর্সটার জন্য বন্ধ হয়ে যায়, অর্থাৎ তুমি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার কোনোটাতেই আর রিনিউয়াল করাতে পারবে না, যদি না সেকেন্ড ইয়ারে রিনিউয়াল না করাতে পারো। এবার যারা সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করাবে তারা থার্ড ইয়ারের জন্য এলিজিবল, বাট এবার ডিপেন্ড করবে তার সেকেন্ড ইয়ারে কোনো ব্যাকলগ আসছে কিনা, যদি না থাকে এবং 60%-এর অ্যাবাভ নাম্বার থাকে তবেই সে থার্ড ইয়ারে রিনিউয়াল করাতে পারবে, যদি না থাকে বা সেকেন্ড ইয়ারে হয়তো একটাতে ব্যাকলগ এসেছে বা ব্যাকলগ আসেনি 60%-এর বিলো এসেছে দুটোর অ্যাভারেজ, তাহলেও সে থার্ড ইয়ারে রিনিউয়াল করাতে পারলো না, এবং থার্ড ইয়ারে রিনিউয়াল করাতে পারলো না, দ্যাট মিন্স সে ফোর্থ ইয়ারও আর পারবে না, মানে এন্টায়ার কোর্স জুড়ে বন্ধ। এবার এটার মানে এটা না যে কেউ হয়তো এখন ব্যাচেলার ডিগ্রি করছো, সে পরে মাস্টার্স করতে যাবে সেখানেও বন্ধ হয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু না, ওটা তো কোর্সটাই তো চেঞ্জ হয়ে গেল, তো মাস্টার্সের ক্ষেত্রে আবার এলিজিবল, বাট
এই কোর্সটা যে কোর্সের জন্য রিনিউয়াল করাচ্ছিলে এই কোর্সটার জন্য কিন্তু আর তুমি পাবে না। তো এটা অনেকের ডাউট ছিল, আশা করি এই ডাউটটা তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম যে রিনিউয়াল একবার বন্ধ হয়ে গেলে এন্টায়ার কোর্সটা জুড়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়, ওটা কিন্তু আর তুমি চালাতে পারবে না, তাতে তোমার নেক্সট ইয়ারে রিনিউয়াল ব্যাকলগটা ক্লিয়ার হোক বা না হোক। ওকে, তবে হ্যাঁ আমি অবশ্যই বলবো, যদিও এটা পরবর্তীতেও বলবো যেদিন রেজাল্ট বেরোবে তখন আমি জানাবো ভিডিওতে, বাট আগে থেকে এখন একবার বলে রাখছি, যদি কারোর কোনো সাবজেক্টের ব্যাক আসে অবশ্যই পিপিআর করতে দেবে। পার সাবজেক্টে 200 করে লাগে, ওখানেও ওই 200 টাকা কোডটা নেওয়ার জন্য অনেক সময় ওই যে ক্যান্ডিডেট আছে পেয়েছে 70 প্লাস, ইচ্ছা করে তাকে ফার্স্ট মানে রেজাল্টে পাস দেখায়নি, তাকে ইচ্ছা করে ফেল দেখিয়েছে যাতে মাঝখান থেকে 200 টাকাটা আসে, এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে। তো যে কারণে প্রত্যেককে ব্যাকলগ জটাতেই পাবে, প্রত্যেকটা তুমি যদি 100% কনফার্ম থাকো যেটা তুমি পাস করবো না, তার সত্ত্বেও ওটাতে তোমাকে রিভিউ করতে দিতে হবে, কারণ পাস হয়ে যেতে পারো। তো অবশ্যই রিভিউ করতে দেবে। উল্টো দিকে যদি পাস করা সাবজেক্টে তুমি তোমার এক্সপেকটেশনের থেকে কম নাম্বার পাও, যতটা এক্সপেক্ট করেছিলে তার থেকে কম পেয়েছো, ভুলেও রিভিউ করতে দেবে না, ব্যাক আসতে পারে, আগে থেকে এটা জানিয়ে রাখলাম। এবার ওটা কেন এরকম, কারণ আমি তো পাস করেছি হিসাব মতো নাম্বার বাড়ার কথা, নাহলে ওটাই আসার কথা, ব্যাক কেন আসবে, ওটাই ম্যাকআউট। তো এই আর কি ব্যাপার, এই নিয়ে আর এখন বেশি কিছু বলছি না, কারণ ভিডিওটা অনেক বড় এতেই হয়ে গেছে, আর বড় করতে চাইছি না, ওগুলো পরে পরে জানাবো। আজকের ভিডিও যেটা আমার মূল বক্তব্য ছিল ম্যাকআউটের সেমিস্টার এক্সামের পাসিং টিপস এন্ড ট্রিক্স নিয়ে, তো আশা করছি এই জিনিসগুলো তোমাদের মাথায় ঢুকে গিয়েছে যে কি বলতে চেয়েছি, কিভাবে কি লিখতে হবে, খাতা কিভাবে সাজাতে হবে, কিভাবে করলে অ্যাটলিস্ট পাসিং মার্কস পাবে, আর পাসিং মার্কসটা কততে। আবার বলে দিচ্ছি 70 এর মধ্যে আলাদা করে কোনো পাসিং মার্কস নেই, 100 এর মধ্যে 140 পাসিং মার্কস। ওকে, তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে। যদি কাজে আসে অবশ্যই ভিডিওটা একটা কিন্তু লাইক করে দিও, এতে অনেকটা মোটিভেশন পাবো। আর ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখো, এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবে, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো চলো আসি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।